সকাল প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব ইংরেজ ঔপনিবেশিক শাসন কোম্পানি আমল, অধ্যায় 2, লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং প্রথম জীবনে মাদ্রাজ কাউন্সিলের গভর্নর নিযুক্ত হয়ে ভারতে আগমন করেন। তিনি শান্তিপ্রিয় এবং উদারনৈতিক শাসক ছিলেন। তার শাসনকালে 1803 থেকে 7 খ্রিস্টাব্দ পর্যন্ত ভেলোর সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়। তিনি তা দমনে ব্যর্থ হলে ইংল্যান্ড কর্তৃপক্ষ তাকে স্বদেশে প্রত্যাবর্তনের নির্দেশ প্রদান করেছিলেন। অতঃপর লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড আর্মহার্স্টের ভারত ত্যাগের পর 1828 খ্রিস্টাব্দে পুনরায় তিনি গভর্নর জেনারেল নিযুক্ত হয়ে ভারতবর্ষে আগমন করেন এবং 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত স্বপদে অধিষ্ঠিত থাকেন। তিনি ভারতবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, তাই তার শাসনামল ভারতের সাম্রাজ্য বিস্তার অপেক্ষা বিভিন্ন সংস্কারমূলক কাজের জন্য প্রসিদ্ধ লাভ করেছে। লর্ড আর্মহার্স্টের পর বেন্টিং ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন। বিভিন্ন সংস্কারমূলক কাজের জন্য তার শাসন আমল ভারতবর্ষের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। ইতোপূর্বে যে সমস্ত গভর্নর জেনারেল ভারতবর্ষ শাসন করেন তাদের মধ্যে বেন্টিং ছিলেন অন্যতম। উদারপন্থী, শান্তিকামী ও নির্ভেজাল সংস্কারক এবং মুক্ত চিন্তার অধিকারী হিসেবে বেন্টিং ছিলেন ভিক্টোরিয়ান যুগের মূর্ত প্রতীক। তিনি শাসক হিসেবে বিশ্বাস করতেন যে ভারতবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের শাসকবর্গের নৈতিক দায়িত্ব রয়েছে। এ ধারণার বশবর্তী হয়ে তিনি ভারতে বহুবিধ সংস্কারমূলক কার্যে তীব্রতি গ্রহণ করেন। বেন্টিংয়ের সংস্কার সমূহকে মোটামুটি 4 ভাগে ভাগ করা যায়। 1. অর্থনৈতিক সংস্কার, 2. শাসন সংক্রান্ত সংস্কার, 3. সামাজিক সংস্কার ও 4. শিক্ষা সংস্কার। অর্থনৈতিক সংস্কার। প্রথম ব্রহ্মযুদ্ধের পর কোম্পানির অর্থনৈতিক সমস্যা প্রকট আকার ধারণ করে। কাজেই শাসনভার গ্রহণ করেই বেন্টিং কোম্পানির আর্থিক সমস্যা নিরসনে সচেষ্ট হন। তার সংস্কার সমূহের মধ্যে অন্যতম ছিল কোম্পানির অর্থনৈতিক কাঠামো পুনর্গঠন করা। তিনি বোর্ড অফ ডাইরেক্টরের নিকট থেকে ব্যয় সংকোচন ও যুদ্ধনীতি পরিত্যাগের সুস্পষ্ট নির্দেশনা প্রাপ্ত হয়ে কোম্পানির সামরিক ও বেসামরিক ব্যয় সংকোচনের জন্য বহু কর্মচারীকে চাকরিচ্যুত করেন এবং অন্যান্য কর্মচারীর বেতন হ্রাস করেন। শান্তির সময়ে সামরিক কর্মচারীদের অর্ধেক ভাতা দেওয়ার প্রথা প্রচলিত ছিল, তা তিনি রহিত করেন। এছাড়া তিনি কর্মচারীদের কর্মদক্ষতা এবং কার্যকলাপ সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট থেকে গোপনে সংবাদ সংগ্রহ করার ব্যবস্থা চালু করেন। তার গৃহীত ব্যবস্থার ফলে কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিলে তিনি তা দমন করেন। তিনি কর্নওয়ালিসের রাজত্বকালের প্রাদেশিক আপিল কোর্টগুলো বাতিল করে উত্তর প্রদেশে জমি জরিপ ব্যবস্থা চালু করেন। তিনি মালবে উৎপন্ন আফিমের উপর শুল্ক ধার্য, নিষ্কণ্টক জমি উপর পরিমিত কর ধার্য এবং যুক্তপ্রদেশ ও মাদ্রাজে রায়তি জমির বন্দোবস্ত দিয়ে কোম্পানির আয় বৃদ্ধি করতে সক্ষম হন। তার গৃহীত অর্থনৈতিক সংস্কার দ্বারা কোম্পানি ঘাটতি পূরণ করে বাৎসরিক 15 লক্ষ টাকা আয় উদ্বৃত্ত করতে সক্ষম হন। প্রশাসনিক সংস্কার বেন্টিংয়ের রাজত্বকালের একটি উল্লেখযোগ্য ঘটনা। তিনি কর্নওয়ালিস প্রবর্তিত প্রাদেশিক বিচারালয়গুলো রহিত করে ফৌজদারি বিচার ব্যবস্থা জেলা কালেক্টরদের উপর ন্যস্ত করেন। তিনি কয়েকটি জেলা একত্রিত করে একটি বিভাগ গঠন করেন এবং প্রতিটি বিভাগে প্রশাসনিক দায়িত্ব বিভাগীয় কমিশনার উপর ন্যস্ত করেন। পূর্বে ভারতীয়দের কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হতো না। লর্ড বেন্টিং 1833 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট অনুযায়ী এই নিয়মের পরিবর্তন সাধন করে গুণা অনুযায়ী ভারতীয়দেরকে প্রশাসন এবং বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেন।
তিনি ভারতীয় বিচারকদের জন্য সাবজজ পদটি সৃষ্টি করে ভারতবাসীর কৃতজ্ঞতা অর্জন করেন। প্রথম থেকে ভারতীয় জেলাগুলোর প্রশাসনিক তত্ত্বাবধানের দায়িত্ব বিভাগীয় কমিশনারদের উপর ন্যস্ত করেন। বোর্ড অফ রেভিনিউ এর সদর দপ্তর কলকাতা থেকে এলাহাবাদে স্থানান্তরিত হয়। ভারতীয় বিচারালয়গুলোকে ফার্সি ভাষার পরিবর্তে দেশীয় ভাষা প্রচলন শুরু হয়। বেন্টিং তার প্রশাসনিক মেধাবলে প্রধান সদর আমিন নামক অপর একটি বিচারকের পদও সৃষ্টি করেন। বেন্টিংয়ের পূর্বে কোনো শাসক ভারতের শাসন সংক্রান্ত ব্যাপারে প্রচলিত বিধি বা রেজুলেশনস থাকা সত্ত্বেও সেগুলোকে আইনবদ্ধ করার চেষ্টা করেননি। কিন্তু 1833 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট অনুযায়ী গভর্নর জেনারেল পরিষদের লর্ড মেকলে একজন আইন সদস্য নিযুক্ত হন। লর্ড বেন্টিং তার নেতৃত্বে একটি আইন কমিশন গঠন করে ভারতীয় পেনাল কোডের ভিত্তি রচনা করেন। বেন্টিংয়ের প্রশাসনিক দক্ষতার ভূয়সী প্রশংসা করে ভিনসেন্ট স্মিথ বলেন, বেন্টিং had the clear vision which enabled him to construct for the first time a really workable, efficient framework of administration. বলা বাহুল্য, তিনি প্রথম জুরি ব্যবস্থা প্রবর্তন করে বিচার কার্যের ভারতীয়দের অংশগ্রহণে উৎসাহিত করেন। সামাজিক সংস্কার। একজন সমাজ সংস্কারক হিসেবে লর্ড বেন্টিংয়ের অবদান অনস্বীকার্য। তিনি ভারতীয় সমাজ ব্যবস্থা থেকে কুখ্যাত সতীদাহ প্রথা বিলোপ সাধন করে ইতিহাসে সর্বাধিক প্রসিদ্ধি লাভ করেছেন। বহু প্রাচীনকাল থেকে এদেশের হিন্দু সমাজে সহমরণ, মৃত স্বামীর সাথে একই চিতায় পুড়িয়ে মারা, অনুমরণ, বিদেশে স্বামী মৃত্যু হলে তার অনুকরণে চিতায় পুড়িয়ে মারা প্রথা প্রচলিত ছিল। এ প্রথা অনুযায়ী মৃত ব্যক্তির আত্মীয় স্বজন সামাজিক অনুশাসন এবং লোকাচার রক্ষার জন্য স্ত্রীকে মৃত স্বামীর সাথে একই চিতায় অথবা বিদেশে মৃত স্বামীর অনুকরণে অনিচ্ছা সত্ত্বেও বিধবা স্ত্রীকে চিতায় পুড়িয়ে মারত। এই অমানসিক শাস্তিদান প্রথায় ব্যতীত হয়ে লর্ড বেন্টিং 1829 খ্রিস্টাব্দে এর বিলোপ সাধন করেন এবং এ ব্যাপারে বেন্টিং রাজা রামমোহন রায় ও প্রিন্স দ্বারকানাথ ঠাকুর নামক অপর দুইজন ভারতীয় সমাজ সংস্কারকের সক্রিয় সহযোগিতা লাভ করেন। এছাড়াও তৎকালীন হিন্দু রীতি অনুযায়ী দেবতাকে সন্তুষ্ট করার জন্য সন্তানকে গঙ্গায় নিক্ষেপ এবং বিবাহ দেওয়ার অক্ষমতা হেতু শিশুকন্যাকে গলা টিপে হত্যা করার প্রথাও তিনি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করেন। সম্রাট আকবর, লর্ড কর্নওয়ালিস এবং লর্ড মিন্টোর সময়ও এটা নিষিদ্ধ ঘোষিত হয়, কিন্তু তার কার্যকারিতা বন্ধ করা সম্ভব হয়নি। তাই লর্ড বেন্টিং এ কুখ্যাত প্রথা শুধু নিষিদ্ধ ঘোষণা করেই ক্ষান্ত হননি, তিনি এর বিরুদ্ধে আইন পাশ করে আইন অনুযায়ী অমান্যকারীকে কঠোর শাস্তিদানের ব্যবস্থা করেছিলেন। ফলে এটি চিরতরে রহিত হয়। অতঃপর তিনি ভারতের সন্ত্রাস সৃষ্টিকারী কুখ্যাত ঠকিদস্যু দমনে মনোনিবেশ করেন। মুঘলদের পতনের যুগে সন্ত্রাস সৃষ্টিকারী এই ঠকিদস্যুদের আবির্ভাব ঘটে। তারা ভারতের সর্বত্র লুটতরাজ, অত্যাচার এবং নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়েই দস্যুবৃত্তি পরিচালনা করে জীবিকা নির্বাহ করত। তারা ছদ্মবেশে প্রতীকদের সাথে মেলামেশা করত এবং সুযোগ পেলেই তাদেরকে হত্যা করত এবং করে যথাসম্ভব লুট করে পালিয়ে যেত। ঠকিদের অত্যাচার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লে বেন্টিং এর প্রতিকারের বদ্ধপরিকর হন। তিনি কর্নেল শ্রীম্যান নামক একজন কর্মচারীর উপর ঠকি দমনের ভার ন্যস্ত করেন। কর্নেল শ্রীম্যান অনেক অনুসন্ধানের পর ফেরিঙ্গিয়া নামক একজন ঠগী সর্দারকে বন্দী করেন।
তার নিকট থেকে তিনি ঠগীদের গোপন আস্তানার সন্ধান লাভ করেন এবং অতর্কিত আক্রমণ পরিচালনা করে প্রায় ১,৫০০-এর বেশি ঠগী দস্যুকে নির্মমভাবে হত্যা এবং তাদেরকে বন্দী করেন। এভাবে জনসাধারণ ঠগী দস্যু অত্যাচার এবং নিপীড়ন থেকে হাত থেকে রক্ষা পেলে লর্ড বেন্টিংয়ের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হন এবং তার উচ্ছ্বসিত প্রশংসা করে। শিক্ষা সংস্কার। পাশ্চাত্য শিক্ষা বিস্তার সাধন লর্ড বেন্টিংয়ের রাজত্বকালের অন্যতম কৃতিত্ব। বহু পূর্ব থেকে ভারতবর্ষের সংস্কৃত ও আরবি ভাষা প্রচলিত ছিল। 1813 খ্রিস্টাব্দের সনদ দ্বারা কোম্পানি ভারতীয়দের শিক্ষা বিস্তারের জন্য বাৎসরিক 1 লক্ষ টাকা ব্যয় করতে স্বীকৃত হন, কিন্তু এ অর্থ অতি সাধারণ প্রচলিত সংস্কৃত এবং ফার্সি ভাষা শেখার জন্য এই ব্যয় করা হতো। 1833 খ্রিস্টাব্দে বেন্টিং ইংরেজি ভাষা শিক্ষাদানের কথা চিন্তা করলে উপমহাদেশে দুইটি দলের সৃষ্টি হয়। একদল প্রাচ্য ভাষা অর্থাৎ প্রচলিত সংস্কৃত ও ফার্সি ভাষায় শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন এবং এ দলের সমর্থক ছিলেন সংস্কৃত পণ্ডিত উইলসন। অপরপক্ষে গভর্নর জেনারেল পরিষদের আইন বিষয়ক সদস্য লর্ড মেকলে এবং ভারতীয় সমাজ সংস্কারের অন্যতম কর্ণধার রাজা রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষা চালুর সমর্থনে মতামত প্রকাশ করেন। শিক্ষাকে কেন্দ্র করে ব্যাপক আন্দোলন শুরু হলে বেন্টিং শেষ পর্যন্ত পাশ্চাত্য শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে একে সমর্থন করেন এবং ইংরেজি ভাষায় শিক্ষা গ্রহণের জন্য প্রচুর অর্থ মঞ্জুর করেন। তার প্রচেষ্টা 1825 খ্রিস্টাব্দে কলিকাতায় মেডিকেল কলেজ ও বোম্বাই এলিফ্যান্ট স্টোন ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। তার ঐকান্তিক প্রচেষ্টার ফলে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে ইংরেজি শিক্ষার বাধা দ্রুত গতিতে অপসারিত হয় এবং ভারতীয়দের মানসিক উৎকর্ষতা সাধনে সহায়তা করে। বৈদেশিক নীতি। লর্ড বেন্টিং রাজ্যসমূহের ব্যাপারে সম্পূর্ণ নিরপেক্ষ নীতি অনুসরণ করেন। কোনো ক্ষেত্রে এর ব্যতিক্রম পরিলক্ষিত হয়। বৈদেশিক রাষ্ট্রসমূহ এর প্রতি তার উদার ও নিরপেক্ষ নীতির জন্য গোয়ালিয়র, জয়পুর, ভোপাল এবং বরোদার রাজ্যের অভ্যন্তরীণ গোলযোগ দেখা দিলে তিনি হস্তক্ষেপ করতে বাধ্য হন। মহীশূর, কাছাড় ও আসামের জয়ন্তিয়ার ক্ষেত্রেও তার বৈদেশিক নীতি পরিবর্তন পরিলক্ষিত হয়। কাছাড় রাজ্যের রাজা মৃত্যুর পর তার সুযোগ্য উত্তরাধিকারী না থাকায় জনসাধারণের অনুরোধে বেন্টিং কাছাড় রাজ্য ব্রিটিশ শাসনাভুক্ত শাসনাধীন করেন। কুশাসন এবং অত্যাচারের অভিযোগে তিনি কুর্গ রাজ্য ব্রিটিশ রাজ্যভুক্ত করেন। আসামের অন্তর্গত জয়ন্তিকা রাজ্যের ইংরেজ তাদের হিংস্র নীতির শিকার নরবলির জন্য অপহৃত হলে বেন্টিং জয়ন্তিকা নিজ শাসনাধীনে আনয়ন করেন এবং অরাজকতা তার অভিযোগে মহীশূর রাজ্যকেও তিনি কোম্পানির শাসনাধীন করেন। বেন্টিংয়ের রাজত্বকালের রুশ আক্রমণের ভীতি তাকে বিচলিত করে তোলে। এই সময় রুশগণ এর মধ্য এশিয়ায় প্রভুত্ব স্থাপনের পর উত্তর-পশ্চিম সীমান্তের কাছাকাছি এসে পড়েন। এই সময় বোর্ড অফ কন্ট্রোল আলেকজান্ডার বার্নেস নামক প্রখ্যাত ইংরেজ কূটনীতিককে প্রচুর উপঢৌকন সহ মহারাজা রণজিৎ সিংয়ের দরবারে প্রেরণ করেন। তার মধ্যস্থতায় রূপার নামক স্থানে পাঞ্জাবের মহারাজা রণজিৎ সিংয়ের সাথে বেন্টিংয়ের চিরস্থায়ী মিত্রতা স্থাপিত হলেও উত্তর-পশ্চিম সীমান্ত সুরক্ষিত হয়। ইংরেজগণ রণজিৎ সিংয়ের নিকট থেকে সিন্ধু ও শতদ্রু নদীপথে ব্যবসা বাণিজ্যের সুযোগ লাভ করলে সিন্ধুর আমিদের সাথে বেন্টিংয়ের মিত্রতা স্থাপিত হয়। এটা ছিল
বেন্টিংয়ের রাজত্বকালের উল্লেখযোগ্য সংস্কারসমূহ। বেন্টিংয়ের রাজত্বকালের যে সংস্কারগুলো ছিল, সেই সংস্কারগুলোর ভিতরে যে অর্থনৈতিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, সামাজিক সংস্কার এবং শিক্ষা সংস্কার, এই সংস্কারগুলো এই সংস্কারগুলো খুবই উল্লেখযোগ্য ছিল। এবং এর ভিতরে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে সংস্কার ছিল সেটা হলো যে সামাজিক সংস্কার। কারণ সামাজিক সংস্কারটা, কারণ এই সময় ভারতীয় উপমহাদেশের সমাজ ব্যবস্থায় যে যে কুখ্যাত যে প্রথাগুলো প্রচলিত ছিল, যেমন সহমরণ, অনুমরণ এবং গঙ্গায় কন্যা পুত্র সন্তান নিক্ষেপ বা প্রথম সন্তান নিক্ষেপ এবং যে দেবতাকে সন্তুষ্ট করার জন্য আবার বলিদান, এই যে নরবলি, এই প্রথাগুলো যে ছিল, এই কুখ্যাত প্রথাগুলো তিনি এদেশীয় সংস্কার রাজা রামমোহন রায় এবং দ্বারকান্দ্রনাথ ঠাকুরের সহায়তায় তিনি এই সংস্কারগুলো পরিপূর্ণভাবে সমাজ থেকে উচ্ছেদ করতে সক্ষম হয়েছিলেন। এইটা ছিল তার অন্যতম সংস্কার। কারণ এর আগেও সম্রাট আকবর সহকারে আরও দুজন শাসক তারা এই সংস্কার রহিত করার জন্য আইন করেন, কিন্তু তারা পরিপূর্ণভাবে সেটার বাস্তবায়ন করতে পারেননি। কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং তিনি এইটা পরিপূর্ণভাবে এই সংস্কার করতে সক্ষম হয়েছিলেন। সেক্ষেত্রে বলা যায় যে তার শাসন সংস্কারের ভিতরে অন্যতম সংস্কার ছিল এই সামাজিক সংস্কার। এছাড়াও কোম্পানির অর্থনৈতিক সংস্কার তিনি ব্যয় সংকোচন নীতি প্রবর্তন করে কোম্পানির ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে কোম্পানির ব্যয় সংকুচিত করেন এবং প্রায় বাৎসরিক 15 লক্ষ টাকা উদ্বৃত্ত করতে সক্ষম হন। তিনি প্রশাসনিক ক্ষেত্রেও জুরি ব্যবস্থা প্রবর্তন করেন এবং বিচার বিভাগের সংস্কার করেন। তিনি প্রাদেশিক বিচারালয়গুলো বাতিল করে ফৌজদারি বিচার ব্যবস্থা এবং জেলা কালেক্টর ব্যবস্থা চালু করেছিলেন। এবং শিক্ষা সংস্কার এদেশের শিক্ষা বিস্তারের জন্য তার যে সংস্কার ছিল সেই সংস্কারটাও খুবই উল্লেখ করার মতন। কারণ ভারতীয় উপমহাদেশে লর্ড উইলিয়াম বেন্টিং পর্যন্ত, অর্থাৎ 1813 সাল পর্যন্ত যে শিক্ষাদানের ব্যবস্থা ছিল, সেই শিক্ষাদান ব্যবস্থাটা ছিল ফার্সি এবং সংস্কৃত ভাষায় শিক্ষা ব্যবস্থা। এখানে তিনি দেখলেন এই ফার্সি এবং সংস্কৃত শিক্ষা ব্যবস্থা এটা আধুনিক এবং যুগ উপযোগী নয়। তাই তিনি এদেশীয়দের কিছু সংস্কারপন্থী বা আধুনিকপন্থী ভারতীয়দের পরামর্শে তিনি এই ভারতীয় উপমহাদেশে তিনি এই যে শিক্ষা ব্যয় জন্য অর্থ খরচ করতেন সেটা তিনি পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইংরেজি শিক্ষার প্রতি গ্রহণের জন্য ব্যয় করতেন। অর্থাৎ তার সময় থেকে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময় থেকে ভারতীয় উপমহাদেশে ইংরেজি শিক্ষার প্রচলন হয় এবং ইংরেজি শিক্ষার ব্যাপক প্রসার ঘটানোর জন্য তিনি প্রচুর অর্থ ব্যয় করেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।